রাজনৈতিক দলগুলোর কাছে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত শব্দ কোনটি? দর্শক, ঠিকই ধরেছেন আপনারা, গ্যাসের মূল্যবৃদ্ধি। সরকারের মন্ত্রীরা বলছেন এই দাম বাড়ানো যৌক্তিক, ব্যবসা বাণিজ্যের কোনো প্রভাব এতে পড়বে না এবং আগে থেকেই আবাসিক খাতে বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার করা হতো তার দাম আগে থেকেই কম ছিল, যা বাড়ানো হয়েছে তা তেমন বাড়ানো নয়। কিন্তু বিএনপি বলছে যে এই সিদ্ধান্ত গণবিরোধী, একটি বাম দল হরতালও ডেকেছে। তাহলে কি সত্যি সত্যিই বিষয়টি রাজনৈতিকভাবে বিরোধিতা করার মতো, নাকি শুধু রাজনীতির জন্যই রাজনীতি? আজ জনতন্ত্র গণতন্ত্রে আমাদের আলোচনার বিষয় গ্যাসের মূল্যবৃদ্ধি। আমাদের আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন বাসদের সাধারণ সম্পাদক জনাব কমরেড খালেকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ভোক্তা অধিকার রক্ষা সংগঠন কেবের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য জনাব সেলিম মাহমুদ। আপনাদের স্বাগত জানাচ্ছি। একটু আমার ডেজিগনেশন একটু সংশোধন হবে। জি, চেয়ারম্যান বিআরসি ট্রাইব্যুনাল। জি, চেয়ারম্যান বিআরসি ট্রাইব্যুনাল। জি, চেয়ারম্যান বিআরসি ট্রাইব্যুনাল জনাব সেলিম মাহমুদ। আর দর্শক, আপনারাও এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, সরাসরি ফোন করে আমাদের অতিথিদের সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমেই আমরা যেতে চাই জনাব কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বাসদ। এই মূল্যবৃদ্ধি আপনি কিভাবে নেন? আমরা প্রথম এটার মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশনে ওনারা তো ইয়েতে আসেন, আমরা গিয়েছিলাম, আমাদের এই ক্যাবের পক্ষ থেকে ওনারা গিয়েছেন, বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বিশেষজ্ঞ অনেকেই গেছেন, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা গিয়েছিলাম দাম কমানোর জন্য, কারণ আমরা মনে করছিলাম যে বর্তমানে গ্যাসের দাম বাড়ানো তো প্রশ্নই ওঠে না, দাম কমানো সম্ভব। এবং সেক্ষেত্রে কিছু কথা আলোচনা হয়েছে যে এখানে গ্যাস বিক্রি বাবদ যে আয়, সেখানে প্রায় 16,626 কোটি টাকা 2015-16 সালে গ্যাস বিক্রি বাবদ আয় হয়েছে এবং গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডেও প্রায় 17,484 কোটি টাকা সেটা আছে। এবং এখানে সরকার এখান থেকে যে 81% প্রায় ট্যাক্স যে শুল্ক নেয়, এগুলি যৌক্তিক না। এবং এর মধ্যে যে সম্পূরক শুল্ক 51% যেগুলি এর মধ্যে থেকে নেয়, এটাও আসলে সাধারণভাবে অন্যান্য ভোগ্যপণ্য ইত্যাদি 20%, যেখানে 51% ইত্যাদি আরও বহু বিষয় যেগুলি আছে। এবং যেই পরিমাণ গ্যাস মানুষ ব্যবহার করে, তাহলে সেখানে 42 থেকে 45 যে কিউবিক মিটার গ্যাসের যে ব্যবহার হয়, কিন্তু তাকে 92 কিউবিক মিটারের দাম সে মূল পরিশোধ করে। তো ফলে ইত্যাদি এইসব তথ্যগুলি সেগুলি নিয়ে তখন ওনারা খুব ভালো যুক্তিসঙ্গত দেখাতে পারেন নাই। এবং তার সঙ্গে আমরা বিশেষ করে দুর্নীতি, অপচয় এবং সেই সব জায়গাগুলিকে আমরা উল্লেখ করে দেখিয়েছিলাম যে সেই সব জায়গাগুলি বন্ধ করার ক্ষেত্রে এবং অতিরিক্ত এই মুনাফা সেগুলি আবার অন্য খাতে যেগুলি ব্যবহৃত হচ্ছে, আমাদের দেশে এমনিই উন্নয়নের নামে সেখানে মেগা প্রজেক্টে মেগা যে দুর্নীতি হয় এবং সেখানে ঘাটতি মাথাবাড়ি প্রশাসন এবং এই বাড়তি ব্যয়, এগুলি পূরণ করার জন্য জনগণের উপরে বোঝা চাপানো। ফলে একদিকে আমরা দুর্নীতি বন্ধ করব না, একদিকে ওভারহেড মাথাবাড়ি প্রশাসন সেগুলিকে বহাল রাখবো, একদিকে সেই জায়গায় এসে যে অপব্যয় সেটা পূরণ করার জন্য এই সব কিছু জনগণের উপরে চাপাবো, এর কোনো যুক্তি থাকতে পারে না। সেই জন্য আমরা এই দাবিটা করেছিলাম যে এখন যেমন ধরেন মূল্য সমন্বয়, সরকার কি ভর্তুকি দেয় এই খাতে? হ্যাঁ, সেটা হলো যেমন ভর্তুকি না, সরকার সেটা শুভঙ্কর ফাঁকি আছে, এটা আমরা পরে আলোচনা করবো। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে শুধু জনগণের উপরে কিভাবে? কিছুটা তো ভর্তুকি সরকারের উপরও যায়। যেমন মূল্য সমন্বয় বলছেন, আগে যখন $140 ছিল পেট্রোলের দাম, তাহলে সেই সময় যে দাম ছিল তাহলে এটা যখন $40 নাম আসছে, $100 কমে গেছে, তখন কি সেখানে দাম কমেছিল? কমে নাই তো। তাহলে কোনো কোনো সময় আছে যে সেখানে জনগণের যে সেবা সেটাকে গুরুত্ব দিয়া কোনো সময় ভর্তুকি দিতেও হয়। তাহলে আবার এখানে কিন্তু ভর্তুকির প্রশ্ন ওঠে না, সেটা আমরা হয়তো একটু আলোচনায় আসবে। এখন এই জায়গায় এসে দেখা যাচ্ছে যে গ্যাসের এটার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, গোপন উদ্দেশ্য থাকে। যেমন আমরা দেখছি যে আমাদের দেশের রাষ্ট্রীয় কারখানাগুলি সেগুলিকে দুর্নীতি বা অপশাসনের মধ্য দিয়ে একটা অলাভজনক প্রতিষ্ঠান করা, কারণ তখন পলিসি এটা ছিল রাষ্ট্র সব বেচে দাও, যে মুক্তবাজার অর্থনীতির নামে রাষ্ট্রের তো খাত রাখা যাবে না, বিক্রি করে দাও। তো প্রথম এটাকে লস দেখাবে, লস দেখিয়ে তারপরে ব্যক্তি মালিকে হস্তান্তর করবে, এই ছিল পলিসি। ফলে এখনও এই গ্যাস নিয়ে ব্যবসা হবে, সেই ব্যবসায়ীদের হাতে এটা তুলে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলি আসতেছে, মানুষ বিক্ষোভ করতেছে যে গ্যাস নাই, যেখানে গ্যাসের স্বল্পতা সেই জায়গায় মানুষকে গ্যাস প্রাপ্যতা
কারণ আপনি যে টাকা নেবেন সেবা দেওয়ার জন্য, এটা তো জনগণের টাকা, সরকারের টাকা না, জনগণের টাকা। তাহলে সেবা সম্প্রসারিত না করে জনসাধারণের দুর্ভোগ, এমনি মানুষ দুর্ভোগে আছে, সে দুর্ভোগের মাত্রা বাড়ানো এবং ব্যবসায়ীদের মুনাফা এবং পুরা জিনিসটা দেশি বিদেশি যে ইয়েদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত। আলোচনায় আসি এই জন্য এটা শেষ করে দিই। তাহলে এখানে এই জন্যই আমরা বলছি যে এইটা যেটা গভর্নমেন্ট করলো এইটা আসলে গণবিরোধী এবং এটা যুক্তিসঙ্গত না, অযৌক্তিক। সেই জন্য আমরা আগামী 28 তারিখে অর্ধ দিবস ঢাকায় হরতাল দিয়েছি এবং সারা দেশে বিক্ষোভের কথা বলেছি। সিপিবি বাসদ সহ সমমান অনেকগুলি দল এখানে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে এবং সারা দেশের মানুষ আমরা আশা করি এবং এটার সঙ্গে এই কর্মসূচির সঙ্গে এটা দিয়েছি আমরা এই কারণে যে সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। যদি ফিরে না আসে তাহলে আমাদের আরও বৃহত্তর কর্মসূচি যেতে হবে। জি, জনাব সেলিম মাহমুদ, আপনার কাছে সরাসরি যাচ্ছি। অনেকগুলো অভিযোগ আপনাকে শুরুতেই। জি, বিষয়টা হচ্ছে সম্মানিত কপিরাইট ওনার অত্যন্ত শ্রদ্ধা মানুষ, জাতির বিবেক হিসেবে পরিচিত, ওনার প্রতি শ্রদ্ধা আমার আছে। তো যে কথাগুলো বলেছেন একজন রাজনীতিবিদ হিসাবে সেই কনসার্ন থাকতেই পারে এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বিষয়গুলো হচ্ছে যে আমরা একজন প্র্যাকটিশনার হিসেবে প্লাস একজন গবেষক হিসেবে এটাকে আমার একটা ভিন্ন মূল্যায়ন আছে যে রেগুলেটরি কমিশন যে গ্যাসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট যেটা করেছে এটা হচ্ছে একেবারেই আমাদের নিজস্ব প্রাকৃতিক সম্পদ গ্যাস। আমাদের সংবিধানের 143 অনুচ্ছেদ অনুযায়ী এর মালিকানা রাষ্ট্র অর্থাৎ জনগণ। তো এই যে রিসোর্স যেটা, এটা ডিপ্লিটেবল রিসোর্স, এটা নিঃশেষযোগ্য, অফুরন্ত কোনো সম্পদ নয়। পৃথিবীর সব দেশেই ন্যাচারাল গ্যাসের প্রাইসিং ফর্মুলা দুটো, একটা হচ্ছে অপরচুনিটি কস্ট বেসড প্রাইসিং, অর্থাৎ তার যে একটা সম্পদের মূল্য, অর্থাৎ এর অন্যান্য দেশে অন্যান্য অর্থনীতিতে এই সম্পদের কীরকম ভ্যালুয়েশন হয় সেই জন্য এটাকে অপরচুনিটি কস্ট বেসড প্রাইসিং। আরেকটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং, অর্থাৎ রেগুলেটরি কমিশন ডাউনস্ট্রিমে যে কাজটা করে থাকে, অর্থাৎ ট্রান্সমিশন কোম্পানি এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির তার আয় ব্যয় দেখে একটা রেভিনিউ রিকোয়ারমেন্ট ফিক্স আপ করে তারপর একটা যে 2009 সালে যে প্রক্রিয়া করা হয়েছিল। কিন্তু এখন যে বিষয়টা এবারে, গতবারও কিন্তু আরেকটা এই ফর্মুলা করা হয়েছিল, এবার কিন্তু একেবারে টোটালটা আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম মিলে একটা প্রাইসিং হচ্ছে। গ্যাস ইন্ডাস্ট্রি, গ্যাস সেক্টর এটা একটা গ্লোবালাইজ সেক্টর, মানে এই গ্যাসের যে ভ্যালুয়েশন, তার যে ইফেক্টিভিটি, ওই নর্থ আমেরিকা, কানাডা বলেন, আমেরিকা বলেন, ভারত একই কেস, এর যে হিট কন্টেন্ট বা এনার্জি কন্টেন্ট। তো এটা এই এখানে গ্যাস সেক্টরের মধ্যে একটা গ্যাস ভ্যালু চেইন বলি আর কি আমরা। অয়েল ইন্ডাস্ট্রির শুধুমাত্র অয়েল, পেট্রোলিয়াম অয়েল, তার এক ধরনের ইকোনমিক্স, ন্যাচারাল গ্যাসের একটা ইকোনমিক্স। ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রিতে আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিমের একটা সরাসরি সম্পর্ক আছে। আপনার আপস্ট্রিমে যদি ইনভেস্টমেন্ট না হয়, আপস্ট্রিমে যদি ফ্লো না থাকে, ডাউনস্ট্রিমে আপনার মানুষ নিরুপায় হয়ে যাবেন এবং সেখানে ইনভেস্টমেন্ট হবে না। আর ডাউনস্ট্রিমে যদি একটা মার্কেট না থাকে তাহলে আপস্ট্রিমে ইনভেস্টর ইনভেস্ট করবে না। সেই জন্য একটা শুধুমাত্র এই কথাগুলো কেন বলছি যে রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী রেগুলেটরি কমিশন কিন্তু ডাউনস্ট্রিমে রেগুলেট করে, কিন্তু এই জায়গাটাতে আমাদের আইনটা এরকম যে আপস্ট্রিমের অথরিটিটা পেট্রোবাংলা বা সরকারের, কিন্তু ওই জায়গায় আর অন্য কোনো মেকানিজম নাই সরকার বা পেট্রোবাংলা সরাসরি প্রাইসিং করবে এই মানে অর্থাৎ ওভাররাইডিং দি আউটলেট অফ বিআরসি সেটা প্রক্রিয়া। সুতরাং ওই আপস্ট্রিমের পুরো খরচটা ডাউনস্ট্রিমে আসছে। তো এবার যে একটা শর্টফল সাপোর্ট ফর শর্টফল ফান্ড নামে একটা ফান্ড করা হয়েছে, সেই আপস্ট্রিমের যে খরচগুলো আপনি একটা হিসাব দেখে, ছোট্ট একটা হিসাব, যেমন এই মুহূর্তে আমাদের ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিগুলোর সাথে যে আমাদের সরকারের যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টগুলো আছে, সেই ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন কন্ট্রাক্টগুলো, অর্থাৎ ফার্স্ট বিডিং রাউন্ড এবং সেকেন্ড বিডিং রাউন্ড যে কন্ট্রাক্টগুলো, সেখানে অ্যাভারেজ পেমেন্ট হচ্ছে আপনার অ্যাজ পার প্রভিশনস অফ পিএসসি $3.36 আমরা কিনছি, পেট্রোবাংলা কিনছি। রিটেল প্রাইস এটা কিন্তু আপস্ট্রিম প্রাইস, রিটেল প্রাইস একেবারে ডাউনস্ট্রিমে যেখানে আরও ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সব খরচ যোগে মাত্র যেটা ছিল কালকে পর্যন্ত $2.15। এখন এই যে দেখেন এখানে প্রায় $1 বেশি একটা গ্যাপ। ইন্ডিয়াতে আমি ডাউনস্ট্রিমের কথা, শুধু আপস্ট্রিমের প্রাইস এই মুহূর্তে $4.56 ইন্ডিয়াতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র।
এবং সেখানে প্রাইসিংটা, গ্যাসের প্রাইসিংটা ওই ডিপ্লিশন প্রিমিয়ামটা ধরা হয়, যেহেতু ডিপ্লিটেবল রিসোর্স, এটা নিঃশেষযোগ্য, অফুরন্ত নয়, এটা শেষ হয়ে গেলে আমি করব কি? আমাকে বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে। এই যে এনার্জি মানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে, এটা কিন্তু একটা ব্যবস্থাপনার অংশ হিসেবে, একটা আর্থিক শৃঙ্খলার অংশ হিসেবে। যেমন পাকিস্তানে যখন ওই হলো, আমরা মিলিটারি কু হলো, পারভেজ মোশাররফ যখন ছিল, তখন 6 বছর বিদ্যুৎ এবং গ্যাসের প্রাইস বৃদ্ধি করা হয়নি। ইট ওয়াজ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ডিসিশন। এর ফলে খেয়াল করেন পাকিস্তানে পুরো বিদ্যুৎ এবং গ্যাস সেক্টর মুখ থুবড়ে পড়েছিল। অথচ একই সময় কিন্তু ভারতে রিফর্ম হয়েছে, 2003 সালে ইলেকট্রিসিটি অ্যাক্ট হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট হয়েছে, পাকিস্তানে কিছু। কিন্তু ওই আমরা আজকে খেয়াল করেন এই যে বর্তমান সরকার আসার পর এই যে বিদ্যুৎ সেক্টরে যে এগ্রেসিভ ইনভেস্টমেন্ট এবং এগ্রেসিভ জেনারেশন ডেভেলপমেন্টগুলো হলো, সেখানে যদি রেগুলেটরি কমিশন ওই সময়ে প্রাইস অ্যাডজাস্টমেন্টে এগিয়ে না আসতো, এভাবে প্রোগ্রেসিভলি যদি প্রাইস অ্যাডজাস্টমেন্টগুলো না হতো, আজকে আমরা এই আলোর মুখ দেখতাম না। আপনি জানেন যে 2009 সালে কি অবস্থা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তৃতা বলেছেন, আমার এখনো মনে আছে, যে আপনারা ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করবেন না। তার মানেটা কি? অর্থাৎ ওই সময় অ্যাভারেজ 12 ঘন্টা লোডশেডিং ছিল, পাকিস্তানে 18 ঘন্টা লোডশেডিং। গ্যাসের এই দাম নিয়ে আলোচনায় আরেকবার ফিরবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমি আলী আকবর বাবু কেরানীগঞ্জ থেকে বলছিলাম। বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এতদিন যে গ্যাসের সমস্যা, আমি এই পর্যন্ত আমার বয়স অনুপাত প্রায় 40-এর কাছাকাছি, কিন্তু আমি এই পর্যন্ত গ্যাসের সমস্যা বিগত 2 বছর যাবত যে একটা সমস্যা, এই সমস্যা এর আগে কখনো পাইনি। এর মধ্যে বছরখানেক আগেও শুনছিলাম যে গ্যাসের দাম বৃদ্ধি হবে বা করবে এরকম, আর এবার তো করেই ফেলছে। তা আমাদের কি এটা ইচ্ছা করে ভোগান্তি দিল যে এই বৃদ্ধির কারণে, নাকি দাম বাড়লে আবার ঠিক হয়ে যাবে? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা একটু জনাব অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, আপনার কাছে একটু আপনার বিশ্লেষণ শুনি, আমরা তারপরে আবার জনাব সেলিম মাহমুদের কাছে যাব। পাকিস্তানের যে উদাহরণ তিনি টানলেন, যে 6 বছর ধরে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করার না কারণে সেই খাতটি মুখ থুবড়ে পড়ে গেছে, এবং আমাদের সরকারের মন্ত্রীরা বলছেন যে পৃথিবীর মধ্যে বাংলাদেশেই গ্যাসের দাম সবচেয়ে কম। সেক্ষেত্রে এই দাম বাড়ানোটাকে আপনারা কেন বিরোধিতা করছেন? যে কথাটা বলা হলো সে কথাটা আর মেরিট আছে বলে আমি মনে করি না। প্রথমত এবার আসেন, এলপিজি একটা গ্যাস, ভারতে সেটা গ্রাহক পর্যায়ে আমরা 12 কেজি একটা সিলিন্ডারে সরবরাহ করি, এবং তার দাম আমরা নেই হচ্ছে 1000 টাকার উপরে, জায়গা বিশেষে কম বেশি আছে, সরকারি দাম হচ্ছে 700 টাকা। এবার আসেন যে সেই না, যেসব যে গ্যাস আপনার ন্যাচারাল গ্যাস যেটা সরবরাহ করা হচ্ছে, ফিরে আসে সেটার তো দাম কম। এবার আসেন, ফিরে আসছে ওই জায়গাটা, আমি আসবো। এবার আসেন সেই গ্যাস ভারতে গ্রাহক পর্যায়ে, যে গ্রাহক পর্যায়ের কথাটা সেলিম মাহমুদ সাহেব বলেছেন, গ্রাহক পর্যায়ে সেটা 450 টাকায় অ্যাভেলেবল করেছে সরকার, এবং সেখানে প্রণোদনা না, ইনসেন্টিভ দেওয়া হয়েছে। ভর্তুকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভর্তুকিও আছে, সেখানে ইনসেন্টিভ আছে, সরকার সেখানে ট্যাক্স ভ্যাট মুক্ত করে দিয়েছে, দিয়ে গ্রাহক পর্যায়ে নিয়ে গেছে। আর আমরা সেটা দামের সঙ্গে সমতা করার জন্য, এই দামের সঙ্গে, যেটা রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মহোদয় নিজে তার বক্তব্যে বলেছেন, অন্য জায়গায় সরকারের শীর্ষ পর্যায়ে বক্তব্য বলেছে, যে আমরা পাইপ লাইনের গ্যাসের মূল্য বাড়িয়ে এই এলপিজি সমতা করতে চাচ্ছি, কারণ এখানে সমতা। বাংলাদেশে কি পরিমাণ ভর্তুকি দেওয়া হয় তাহলে? বাংলাদেশে কোনো ভর্তুকি নেই, নাই না। এবার আসেন এই যে জায়গাটা, এই জায়গাটা দর্শনের জায়গাটা দেখেন, যে ইন্ডিয়া কি দর্শনে এটা করেছে, যে গ্রাহক স্বার্থ সংরক্ষণ করার জন্য এইভাবে এলপিজির দাম কমিয়ে এনে গ্রাহক পর্যায়ে ব্যবহার বাড়িয়েছে এবং ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে সেখানে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আর আমরা কি করেছি? আমাদের তো গ্যাস সীমিত। ফিরে আসি, এবার আমরা কি করেছি? আমরা সেই এলপিজি গ্যাস আন্তর্জাতিক বাজার দর সমন্বয় না করে ব্যবসায়ী মুনাফা বৃদ্ধির জন্য
ব্যবসা বান্ধব করার জন্য আমরা পাইপ গ্যাসের দাম বাড়িয়ে এটা সমতা করেছি। অর্থাৎ ব্যবসায়ী স্বার্থে সমতা করেছে, গ্রাহকের স্বার্থ জনস্বার্থে না, সমতা করেনি। আরেকটি বিষয় আছে। এবার আমি আপনার দেশের সব মানুষ কিন্তু গ্যাস পাচ্ছে না, আচ্ছা। গ্যাস পায় না, এরকম না, অসংখ্য মানুষ বাইরে রয়ে গেছে। এই যে গ্যাস পায় না, কাজে একবারে যখন আপনি বলবেন যে সাধারণ মানুষের স্বার্থ, সেক্ষেত্রে সাধারণ মানুষের খুবই ক্ষুদ্র অংশের স্বার্থ। আসেন আজকে গ্রামে আপনি যদি এই 1000 টাকার পরিবর্তে যদি 450 টাকায় নামিয়ে আনতেন, আমরা রেগুলেটরি কমিশনের এই এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করার জন্য আমরা নিজেরা প্রস্তাব এনেছি। কিন্তু রাষ্ট্র তো গ্রামে গ্রামে সব জায়গাতে গ্যাস দিতে পারছে না। গ্যাস না, আপনি এলপিজি গ্যাস আপনি সিলিন্ডারে না, পাঠাবেন, সেটা তো আলাদা। না আলাদা না, এর সঙ্গে কম্পিটিটিভ করতে হবে। আপনাকে কম্পিটিটিভ পলিসি না নিলে আপনি একটা গ্যাস থেকে এই যে উনি যেটা বললেন যে গ্যাস ডিপ্লিটেড রিসোর্স, এটা শেষ হয়ে যাচ্ছে, আপনার বিকল্প জ্বালানিতে যেতে হবে। বিকল্প জ্বালানি বাই প্রেসারে আপনি নিতে পারবেন না, বাই চয়েসে যেতে হবে। অর্থাৎ মানুষের কাছে যখনই কম্পিটিটিভ করতে পারবেন তখন মানুষ একটা থেকে একটা সুইচ অফারে করবে। বলা হচ্ছে যে গ্যাসের যে এবার ফিরে আসি, যে আমরা যদি সেটা যদি শেষ হয়ে যায় তাহলে কি করা যাবে? তখন কি হবে? আপনি বিকল্প জ্বালানিগুলো অ্যাভেলেবল করতে হবে মার্কেটে, এবং সেই বিকল্প জ্বালানিগুলো অ্যাভেলেবল করার মূল প্রিন্সিপাল হচ্ছে ওই জ্বালানির উপরে এন্টাইটেলমেন্ট আর্ন করার ব্যবস্থা রাখতে হবে সরকারের পলিসিতে। সেই এন্টাইটেলমেন্ট একটা মৌলিক অস্ত্র হচ্ছে আপনার তার মূল্যহার আপনি যত কমাতে পারবেন তত বেশি সহজলভ্য সাধারণ মানুষের সেখানে এক্সেস বাড়বে। এখন আসেন আমি ইন্ডিয়ান কনটেক্সটে যে উদাহরণটা দিলাম, ইন্ডিয়া এইভাবে প্রণোদনা দিয়ে মানুষের ফাউন্ডেশন তৈরি করেছে, সেখানে এক্সেসটা নিশ্চিত করেছে, আর আমরা সেখানে এক্সেসটার অবরুদ্ধ করে ফেলতেছি। এইটা সাংঘর্ষিক এই প্রশ্নে। এইবার আসেন ইন্ডাস্ট্রির কথা যদি বলি, এইবার যদি আসেন আপনি পরিবহনের কথা যদি বলি, আপনি যদি এলপিজি সহজলভ্য করতে পারতেন তাহলে এখন পরিবহনেও এলপিজি ব্যবহার হচ্ছে। আপনি সিলিন্ডারে এই যে এলপিজি গ্যাস, এইটা ইন্ডাস্ট্রিতে বয়লার চালানোর ক্ষেত্রে ব্যবহারের বিকল্প জ্বালানি হতে পারে যদি আপনি এর কম্পিটিটিভ প্রাইসে নিয়ে আসেন। কিন্তু আপনি এই যে কয়েকদিন আগেও দেখা গেল যে আপনার 80 টাকা বাড়ানোর জন্য ডিলারদের কাছে চলে গেছে, আপনি কিন্তু এর মূল্য যৌক্তিক করলেন না, আপনি এইটাকে বাড়িয়ে বলছেন যে আমরা সমতা আনছি। এই সমতার নীতিটা, এই জায়গাটা গ্রাহক বান্ধব হলো না। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আচ্ছা, আমাদের সংযুক্ত হতে পারেনি। তাহলে জনাব কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশে যত মানুষ আপনার সরকারের এই পাইপলাইনে গ্যাস ব্যবহার করে সেটা জনসংখ্যার জনগোষ্ঠীর খুব বেশি না, তারা সুবিধাভোগী বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আবার গ্যাসের মজুতও আছে সীমিত, শেষ হয়ে যেতে পারে। যদি শেষ হয়ে যায় তাহলে তো আরও বেশি দামই নিশ্চয়ই কিনতে হবে বাইরে থেকে। আমরা তো এক এক সময় এক একটা শুনি, যেমন এক সময় শুনি যে গ্যাসের উপরে দেশ ভাসে, এবং এক সময় বিবিএনা থেকে গ্যাস রপ্তানি করার সিদ্ধান্ত হয়েছিল প্রায়, ওইটা আমাদের ঠেকাতে হয়েছে আন্দোলন করে। ফলে কখন কোন কথা বলছেন। এখন মোবারকপুরে তো একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, 27তম গ্যাস ক্ষেত্র আমাদের বাপস করেছে। এখন এগুলি নিয়েও আমাদের কিন্তু কথা আছে যে এখনও আমাদের সাগরের গ্যাস সেগুলি নিয়ে আমরা করি নাই, এবং আমাদের যে স্থলভূমিতেও এখনও সমস্ত গ্যাস এরম না যে সব নিঃশেষিত হয়ে গেছে, আমরা সব উদ্ধার করে ফেলেছি। ফলে এখানে গ্যাসের সময় কদিন আগে একজন মন্ত্রী গিয়ে বললেন যে আমাদের অফুরন্ত গ্যাস আছে। সেটা কথা না, কথা হলো যে আমরা এখনও কি আমাদের এক্সপ্লোরেশন, অর্থাৎ আমরা সিদ্ধান্তে এসেছি যে আমাদের এই স্থলভূমিতে আর গ্যাস নাই। আমরা কি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা আমাদের জলভূমিতে এখন এবার সমুদ্র, বিশাল সমুদ্র সীমা যেটা আছে এর মধ্যে যে গ্যাস, সেগুলি আমরা বলছি আমাদের টেকনোলজি নাই। তো এগুলি বলে আমরা তো দেখলাম যে আমাদের পেট্রোবাংলা, বাপেক্স এরা অন্তত 12, 14, 16টা যে কূপ খনন করলো, একটা তো কোনো আগুনও ধরে না, ইয়ে হয় নাই। আমরা বিদেশের দেখে আনলাম অক্সিডেন্টাল, তারা আমাদের গ্যাস ক্ষেত্র পুড়িয়ে ফেললো, নাইকেও পুড়িয়ে ফেললে 1 পয়সা ক্ষতিপূরণ দিল না। তো ফলে এখানে আমরা তাদের নিয়ে আসলাম, আমাদের এখানে কূপ খনন করতে যদি 70-80 কোটি টাকা লাগে, ওদেরকে আমরা 400-500 কোটি টাকাও দিয়ে আনি। নিয়ে আনার পর দেখা গেলো ওরা আগুন লাগিয়ে দিয়ে তারপর চলে যায়, এবং তারা এই জায়গায় এসে মানে তাদের মুনাফাটা হচ্ছে বড় কথা, তারা আমাদের জাতীয় সেবা করার জন্য আসে নাই। তাহলে মানুষ এখন 16 কোটি লোকের কি গ্যাস সুবিধা, কথাটা এরকম না যেন আমাদের 2 কোটি লোকের তো ঘর বাড়ি নাই। তো ফলে এইটা এই যে নাই, এটা হলো আমাদের শাসক শ্রেণী গত 46 বছরের জবাবদিহি তাদের করতে হবে। বাংলাদেশ স্বাধীন আমরা করেছিলাম 2 কোটি মানুষ গৃহহীন থাকার জন্য না, বাংলাদেশে ঢাকা শহরে 30 লাখ মানুষ হোমলেস থাকার জন্য ওদের স্বাধীন হয় নাই। তো ফলে সেটা আরেকটা প্রশ্ন, তাহলে শাসকরা কি এখানে বিত্তশালীদের বিত্ত বৈভব বাড়ানোর জন্য কাজ করবেন, নাকি দেশের মানুষের
তাদের সার্বিক মঙ্গলের স্বার্থে তারা কাজ করবেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। এখন গ্যাসের যেটা বললেন, যেটা নিঃশেষীকরণ, এই নিঃশেষীকরণের কথাটা আগে মনে থাকে না। মনে থাকে না কীরকম? সেগুলি ধরেন এই যে দুর্নীতির ব্যাপারে যেটা আসছে, যে 8 মাসে 46 কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, এটা বাকি। কিন্তু পত্রিকায় দেখছেন যে প্রতিদিন 1.5 কোটি ঘনফুট গ্যাস চুরিতে 109 কোটি টাকা লস হয়। মিটার টেম্পারিং, মূল ভলিউমে গ্রাহক নাম নিবন্ধন না থাকা, সংযোগ বিচ্ছিন্ন দেখা, 200 কোটি টাকা নষ্ট হচ্ছে। ঢাকা এবং চট্টগ্রামে প্রতিদিন 300 মিলিয়ন ঘন মিটার গ্যাস চুরি হচ্ছে। এবং এটা দেখেন যে কাফকোতে 1 মেট্রিক টন সারে 24,000 ঘনফুট গ্যাস লাগে। কেন যমুনাতে 32,000 লাগবে? কেন চিটাং সারে 42,000? কেন ঘোড়াশালে 43,000? কেন পলাশে 49,000? কেন ফেঞ্চুগঞ্জে 81,000 ঘনফুট গ্যাস লাগবে? এগুলি খেয়াল থাকে না যে গ্যাস যদি আমার ইনএক্সস্টিবল এটা হয়, তাহলে আমি এই জায়গায় এই যে আমার গ্যাসের অপচয় হচ্ছে, বা এখানে যে পিডিবি গ্যাস চালিত, সেখানে যে আমাদের তাপভিত্তিক জ্বালানি দক্ষতা 35, সিঙ্গেল সাইকেল থেকে কম্বাইন্ড সাইকেলে আনলে এফিসিয়েন্সি 50 থেকে 55% বাড়বে, তখন সেটা আমাদের মাথায় আসে না? হয়তো দরকার। এবং এই জায়গাগুলি সেটা আমরা যেটা দেখছি যে মূলত মানুষকে সেবা প্রোভাইড করা। এবং এটা তো এখানে যে কথাটা আসছে, যেটা কিন্তু অলাভজনক না এখন, মানে এই ইয়েদের মধ্যে পেট্রোবাংলা, বরঞ্চ সেখানে দেখেন পেট্রোবাংলা, এক্সাক্ট ফিগারটা নাই, যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের 8,500 কোটি টাকার উপরে কন্ট্রোলার এডিটর জেনারেল মহাহিসেব নিরীক্ষক অফিস থেকে দুর্নীতির মানে অনিয়মের অভিযোগ এসছে, প্রধানমন্ত্রী অফিসে এগুলি গেছে। এইভাবে অনেক অনিয়ম, মাথাবাড়ি প্রশাসন, অপচয়, অনিয়ম, দুর্নীতি, চুরি, এই সমস্ত কিছু যেগুলি ঘটছে, এইগুলির ব্যাপারে কিন্তু আমাদের অত মাথা ব্যথা নাই। শুধু মানুষের ব্যবহারের কথা যখন আসে, তখন সেই জায়গায় আমাদের এই জায়গায় মনোযোগটা বেশি আসে। ফলে এই কথাগুলি আমরা এর আগেও বলছি, হ্যাঁ এটা ঠিক আছে যে আমরা জনসাধারণের মধ্যে সেবা সম্প্রসারণ করা মানে কি, সেটার দ্বারা কিন্তু এটা অপচয় হয় না। মানুষ যখন অন্যান্য তার প্রয়োজনীয় এগুলি যখন সে কাছে পায়, তখন কি হয়, তার সময় বাঁচে এবং তার মধ্যে একটা মানসিক স্বস্তি আসে, এবং তার যে উৎপাদনের ক্ষেত্র বলি, সেবার ক্ষেত্রে সেখানে সে কাজ করে, সেটার গতি বাড়ে। এমনি তো আমরা এখন যে যানজটে যে আটকে থেকে আমাদের কত হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে, এখানে সময় অপচয় হচ্ছে। তো ফলে এই বিষয়গুলিকে কোন দৃষ্টিতে আমরা দেখব, যেটা উনি বললেন যে গ্যাসের অপচয়ের আরো একটা উদাহরণ আপনাকে বলি, সেটি হলো কাপড় শুকানো। না, এটা এখন এখন এগুলি না, এগুলি এককালে ছিল। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন বলেন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি বলুন। আমি গাজীপুর থেকে বলছি, গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট। জি। আমার নাম হলো হৈমন্তী। জি। আচ্ছা, আমরা যেমন বিদ্যুতের লাইন ইউজ করি, মিটার ইউজ করি, তো এরকম যে গ্যাসের অপচয় হচ্ছে, আমরা কি গ্যাস লাইনের মধ্যে মানে যেগুলো পাইপ লাইন, সেগুলোর মধ্যে কি আমরা মিটার বসাতে পারি না? তাহলে যে যতটুকু ইউজ করবো ওটুকু আমার পে করব। আচ্ছা, মানে এরকম কি হয় না সেটা? আচ্ছা, আপনার প্রশ্নের জন্য অনেক মহিলা আসলে তার নিজ অনুযায়ী গ্যাসই ইউজ করতাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা এটির জবাব নিয়ে সেলিম মাহমুদের কাছে যাব, কিন্তু তার আগে অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, আপনি এটি নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, আমরা গত শুনানিতে এই প্রশ্নগুলো তুলেছিলাম যে আমাদের বাসা বাড়িতে যাই গ্যাসের দাম নেওয়া হোক, সেটা নির্ধারণ করা হোক, আমরা মিটারে দেবো, দরকার হলে আমরা ব্যবহার সাশ্রয় করে আমরা বিল কমায় নিয়ে আসবো, কিন্তু আমাদের কাছ থেকে এভাবে নেওয়া না হোক। এবারে যে আদেশে আসছে, আদেশে স্পষ্ট বলা হয়েছে যে 92 ইউনিটের এগেনস্টে 600 টাকা নেওয়া হতো, এখন যেটা 750 টাকা, পরে 900 টাকা হবে। এইসব কথাবার্তা তো এসছে আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে 92 ইউনিট ধরে 600 টাকা করা হয়েছে, কিন্তু 45 ইউনিট ব্যবহার করে। এবং যেখানে সরকারি হিসেবে বলা হচ্ছে যে 13%, 12 থেকে 13% গ্যাস এই ডোমেস্টিকে ব্যবহার হয়, কিন্তু বাস্তবে ব্যবহার হয় হচ্ছে 5%। এবং বাদবাকি যেগুলো চুরি যাওয়া গ্যাস এখানে সমন্বয় করে একটা বড় ধরনের অসাধু প্রক্রিয়ায় লাভবান হচ্ছে এই সমস্ত ইউটিলিটি লেভেলের লোকজন। এবং এই বিষয়টি অ্যাড্রেস করেছে বিআরসি, কিন্তু তারা এর প্রতিকারের কোনো নির্দেশনা দিয়ে যায়নি। এবং একইভাবে এটা মেনে নিয়েও তারপরেও তারা এটা বাড়িয়েছে। এটা এক ধরনের মানে অবিচারের একটা চূড়ান্ত শামিল। উল্টা দিকে আসেন যে আপনি যখন স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করেছেন, তখন 42 ইউনিটের বেশি দিতে পারেননি, অথচ 92 ইউনিটের দাম নিয়েছেন। আজকে যে সংকটে আছে বাসা বাড়িতে,
তাদেরকে এখন আপনি 10 থেকে 15 ইউনিটে দিতে পারেন কিনা সন্দেহ আছে। এটার জন্য আমরা বলেছি যে আমাদের এই কথা সত্য কিনা এটা যাচাই করেন, এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করেন, টেস্ট করে এটা স্ট্যান্ডার্ডাইজ করেন যে 92 ইউনিট দিচ্ছেন না, এত ইউনিট দিচ্ছেন, তার দাম যদি দিতে হয় এখনই আমরা 600 টাকা দিচ্ছি না, 1500 টাকা দিচ্ছি গ্যাসের দাম। আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আমরা ভুল বলছি কিনা চেক করেন, সেটা চেক করে নি, এটাকে ঠিক করা হয়নি, উল্টা এটা একনলেজ করেছে। আমরা ধন্যবাদ জানাই বিআরসিকে, এটা একনলেজ করেছে। কিন্তু তারপরে গ্যাস না দিতে পারার কারণে যে ভোগান্তি শিকার হচ্ছে মানুষ, সংকটে পড়ছে, যদি দেশ আজকে আদর্শিক জায়গায় থাকতো তাহলে এর জন্য ক্ষতিপূরণ দিত, এর জন্য সহানুভূতি দেখাতো। উল্টা এইসব অব্যবস্থার মধ্যে থেকে উনি শৃঙ্খলার কথা বলেছেন। আমি যদি এগুলোকেই শৃঙ্খলা সরকার মনে করে থাকে তাহলে আমি বলবো যে এটা আমাদের জাতীয় দুর্ভাগ্য। সেই জায়গাটা আমরা কোনো দেশের কোনো বিবেচনায় এই অবস্থায় বাড়ানোর কথা ভাবা হতো না, জি। কিন্তু আমাদেরকে বাড়িয়ে দেওয়া হলো এবং তারপরে 2 দফা বাড়ানো হলো এবং সেই 2 দফা 3 মাসের ব্যবধানে আইনে আছে যে 2 দফা বছরে একবার বাড়ানো যাবে যদি আপনার বৃদ্ধি না পায় মূল্যহার আন্তর্জাতিক বাজারে। সেখানে কমে গেছে, সেখানে 2 বার বাড়ানো হলো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়েতে। এত বড় বিশৃঙ্খলা অনিয়মের দৃষ্টান্ত আর কোথাও নেই। সেলিম মাহমুদ সাহেব যদি এর মধ্যে বুঝতে পারেন, অনেক ব্যাখ্যা জমা পড়ে গেছে। আমরা জনাব সেলিম মাহমুদের কাছ থেকে শুনবো। দর্শকের একটা প্রশ্ন চট করে নিয়ে নিই। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম হলো বাবুল, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। যে আপনারা গ্যাসের যে সংযোগটা সাধারণ, আপনার টিভির ভলিউম কমিয়ে নিন, তাহলে আমরা শুনতে পাবো ভালো করে। যে সংযোগটা যে আমাদেরকে আপনারা দিচ্ছেন, এই সংযোগ আমরা বহিত লাইনের গ্রাহক, আমার কিন্তু কোনো বাকি বকা নাই। তাহলে আপনারা যেই লাইনের লস গুলাই দেখাইতেছেন, লস দেখাই তো ভাড়া বাড়াইছেন, এখন অবহিত লাইনগুলাই নিয়ে আপনারা কি ভাবনা পাবেন? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। অনেক কিছু জমা পড়ে গেল জনাব সেলিম মাহমুদ, আপনার বিশ্লেষণ শুনি। প্রথমে আমি যে কথাটা আমি সামান্য একটা স্ট্যাটিস্টিক্স দিই যে গ্যাসের পৃথিবীর যে সমস্ত দেশে তার নিজস্ব গ্যাস সম্পদ আছে, সীমিত সম্পদ, সেখানে কিন্তু একটা রুটিন থাকে। যেমন ভারতে আপনার বছরে 2 বার এই মানে 6 মাস অন্তর অন্তর গ্যাসের প্রাইস রিভিশন হয়, ঠিক আছে। এবং সেখানে ওই যে যেটাকে বলে অপরচুনিটি কস্ট প্রাইসিং, তাদের প্রাইসিং ফর্মুলাটা কি? ইউএসের হেনরি হাফ প্রাইসিং, কানাডার অ্যালবার্টা প্রাইসিং, ইউকের ন্যাশনাল ব্যালেন্সিং পয়েন্ট, একটা প্রাইসিংয়ের একটা বেঞ্চমার্ক। তারপর রাশিয়া এবং ফর্মার সোভিয়েত রিপাবলিকগুলো, সিএস কান্ট্রিগুলো, তাদের একটা প্রাইসিং ফর্মুলা আছে। এবং এই সমস্ত এই রিজিয়নের 4টা রিজিয়নের আপস্ট্রিম প্রাইসটা, অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা বাদ দিয়ে আপস্ট্রিমের যে প্রাইসটা ওয়ালেট প্রাইস, সেটাই ইন্ডিয়াতে তারা আপনার 2014 অক্টোবরে 13 অক্টোবরে এটা ঘোষণা করেছিল মোদি গভর্নমেন্ট, এই প্রাইসিংটা। এবং এটা 6 মাস পর রিভিশন হচ্ছে। কেন? এই অপরচুনিটি কস্ট প্রাইসিং। এখন বিষয়টা হচ্ছে যে এই যে কথাটা বললেন মাননীয় দুজন আলোচক, যে এখানে সাবসিডি আছে কিনা। সাবসিডি কিন্তু ইকোনমিক্সের ভাষায় সাবসিডি ডাজন্ট অলওয়েজ মিন ক্যাশ পেমেন্ট। আমি যেটা রাষ্ট্র ক্যাশ পেমেন্ট, সেটাই সাবসিডি না। সাবসিডি অলসো ইনক্লুডস যে আমি এই প্রাইস ডিফারেন্সটা, যৌক্তিক প্রাইসের যে ডিফারেন্সটা যখন আমি নিচ্ছি না, এখানে একটা এক্সাম্পশন দেওয়া হয়, সেটাও সাবসিডি। যেমন আমি 58% গ্যাস কিন্তু আপনার ডলারে যেটা হিসাবটা দেখালাম $3.36, মানে এখানে আপনার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে যে ফর্মুলা আছে সেটাও দিতে হচ্ছে, প্লাস ওই সময়ে যে আমাদের এখানে আইওসির আসছিল না বলে একটা কর্পোরেট ট্যাক্স 37.5% কর্পোরেট ট্যাক্স পেট্রোবাংলাকে দিতে হয়েছে, যেটা এই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যে মডেল প্রোডাকশন সেখানে কিন্তু সেটা এখন আর পেট্রোবাংলাকে দিতে হয় না। তার ফলে আপনার $3.36, 58% গ্যাসের কিন্তু। আর এটা আপস্ট্রিম। এরপরে কিন্তু আপনার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, অন্যান্য মার্জিন যোগ হয়ে যাবে। আর রিটেইলে $2.15। এই যে ডিফারেন্সটা, এটাই কিন্তু সাবসিডি। মোর দেন $1 কিন্তু সাবসিডি দেওয়া হচ্ছে। আমাদের এখানে আপনার 2টো স্টাডি হয়েছিল, একটা পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টরে, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অ্যান্ড গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান 2005-06 সালে। তখন কিন্তু একটা প্রজেকশন করা হয়েছিল যে 2014-15 মধ্যে আমাদের এখানে গ্যাসের প্রাইস $4.5 থেকে $5 পর্যন্ত আসবে। হ্যাঁ,
যেটা এখনো $2 একটু বেশি সমান। তো বিষয়টা হচ্ছে যে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাই আপনাকে, গ্যাসের প্রাইসটা যে হঠাৎ করে কিভাবে হলো, যে অনেক সময় বলা হচ্ছে দফায় দফায় গ্যাসের প্রাইস বাড়ানো, আসলে কি বাস্তবতাটা কি? আমি যে 2000 সাল থেকে শুরু করি, 2002 সালের 1 জানুয়ারি, অর্থাৎ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছিল অক্টোবর মাসে, 1 জানুয়ারিতে সকল ক্যাটাগরির গ্যাসের প্রাইস বাড়ানো হয়েছিল। ওই বছরই আপনার 1 সেপ্টেম্বর আরেক দফা সকল ক্যাটাগরির প্রাইস, ওই বছরে 2বার গ্যাসের প্রাইস বাড়ানো হয়েছিল। তারপরে 2003-এর 15 ফেব্রুয়ারি একটা ক্যাটাগরিতে সিএনজি ফিড বাড়ানো হয়েছিল প্রাইস। তারপরে 2004-এর 1 জুলাই সকল ক্যাটাগরির গ্যাস প্রাইস বাড়ানো হয়েছিল। 2004-এ কয়েকটা ক্যাটাগরির গ্যাস বাড়ানো, এটা 1 সেপ্টেম্বর। তারপরে 2005-এর 1 জানুয়ারি সকল ক্যাটাগরির গ্যাস প্রাইস বাড়ানো। এরপরে ক্যাটাগরি গভর্নমেন্টের সময় শুধুমাত্র সিএনজির প্রাইস বাড়ানো হয়েছিল। এরপরে গ্যাসের যে অন্যান্য ক্যাটাগরির হিয়ারিংটা ক্যাটাগরি গভর্নমেন্টের সময় হয়েছিল রেগুলেটরি কমিশনে, কিন্তু ডিসিশনটা হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় জুলাই 2009। তখন সত্যিকার অর্থে কি আসলে কি গ্যাসের প্রাইস বাড়ানো হয়েছিল কিনা? প্রাইস বাড়ানোটা আমরা যেটা সাধারণত বুঝি যে ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন সার্ভিস প্রোভাইডার তাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি, তাদের জন্য একটা মার্জিন, তাদের জন্য একটা প্রফিট। কিন্তু ওই সময় যে গ্যাসের প্রাইস বাড়ানো হয়েছিল সেটা হচ্ছে 11.22%। সেটা পুরো টাকাটা একটা ফান্ডে গিয়েছিল, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড। সেটা ওই সময় রেগুলেটরি কমিশন এবং অর্থ মন্ত্রণালয় জয়েন্টলি এই ফান্ডটা তৈরি করেছিল। সেখানে 55% ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থাৎ সরকার আবার পুনর্ভরণ করেছে, যে এই টাকাটা নিয়ে আবার আইন অনুযায়ী নিয়ে আবার টাকাটা ফেরত দিয়েছে একটা কোডের এগেনস্টে। তারপরে ঠিক 6 বছর পরে, খেয়াল করেন, 2009 থেকে সেপ্টেম্বর 2015, 6 বছর পর গ্যাসের মূল্য 26.29%। সেই টাকাটা পুরোটাকেই এনার্জি সিকিউরিটি ফান্ড নামে আরেক ফান্ডে গেছে। কোন রিটেল কোম্পানি, বরং রিটেল কোম্পানিগুলো, তিতাসসহ রিটেল কোম্পানিগুলো তাদের যে ডিস্ট্রিবিউশন মার্জিন ছিল, ট্রান্সমিশন মার্জিন ছিল জিটিসিএল, সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল। সেই টাকাটা গেছে। এবার যেটা হলো অলমোস্ট আরো 2 বছর পরে, বোধহয় 15-16, 1.5 বছর পরে, সেই টাকাটা কিন্তু এই যে সাপোর্ট ফর শর্টফল ফান্ড, নতুন ফান্ড, সেই টাকাটা কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি, শুধুমাত্র বোধহয় 1 কোটি 1.5 কোটি টাকা করে সুন্দরবন গ্যাস, নতুন গ্যাস কোম্পানি, একটা তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, আরেকটা হচ্ছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, আর জিটিসিএল। আপনি যে খেয়াল করেন এই গত কয়েক বছর এই সরকারের সময় ব্যাপক গ্যাস সেক্টরে কাজ হয়েছে, বিশেষ করে ট্রান্সমিশনে। আপনার ন্যাশনাল সাপ্লাই, গ্যাসের সাপ্লাই 1700 MMCFD চলে, অলমোস্ট 2800 MMCFD চলে আসে দেশে। কিন্তু আমার কাছে লিস্ট আছে, জিটিসিএল এর প্রচুর পাইপলাইন প্রজেক্ট হয়েছে। সেজন্য জিটিসিএলকে একটা সাপোর্ট তাকে দিতে হয়েছে, তার অনেক রেভিনিউ রিকোয়ারমেন্ট দরকার ছিল। আর বাকি কোনো কোম্পানির কিন্তু প্রফিট মার্জিন করে, সে টাকাটা কোথায় গেল তাহলে? এই সাপোর্ট ফর শর্টফল ফান্ডে টাকাটা জমা থাকবে, সে ফান্ডটা ম্যানেজ করে পেট্রোবাংলা এই 3টা কোম্পানিকে শুধু এই তাদের যে রিকোয়ার্ড যে রেভিনিউ রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা দিবে, আর বাকিটা রয়ে যাবে। এবং সেটা আইওসি পেমেন্ট থেকে শুরু করে আমাদের আপস্ট্রিমে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের এক্সপ্লোরেশন, ডেভেলপমেন্ট, প্রোডাকশনে কাজ করা হবে, এবং ডিস্ট্রিবিউশন সেগমেন্টেও যখন দরকার হবে তখন দেওয়া হবে। এবং ভবিষ্যতে যে আমাদের জ্বালানি নিরাপত্তা, দর্শকের একটা প্রশ্ন ছিল যে আপনারা কেন মিটার ইন্ট্রোডিউস করলেন না? মিটার আছে অনলি 5%। কারণটা হচ্ছে একটা ডিলেমা ছিল, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রচুর চাপ ছিল। এখন এটা খেয়াল করে না, এটা এই যে সিদ্ধান্তটা যখন হয় আজ থেকে 15-20 বছর আগে, তখন কিন্তু আপনার এরকম একটা টেনশন ছিল যে এই আমাদের গ্যাস রিসোর্স যেটা আছে সেটার লাইফ টাইম কতটুকু আছে, এটা আসলে এটা একটা অতিরিক্ত ইনভেস্টমেন্ট, সেটা আসলে একটু বিস্তারিত আলোচনা করব যে কতটুকু গ্যাস আমাদের আছে। একটা ছোট বিরতি নিতে হচ্ছে আমাদের। দর্শক, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, কিন্তু বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এত কথা বলছি, সত্যি সত্যি আর কত বছর আমরা গ্যাস পেতে পারবো, আমাদের কতটুকুই বা গ্যাস আছে। আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আচ্ছা, আমি তাহলে একটা বিষয়ে একটু ইয়ে করতে চাচ্ছিলাম যে আরেকটা প্রফেসর শামসুল আলম এলপিজির কথা বলেছিলেন, আরেকটা আইনের কথা বলেছিলেন যে বিআরসি আইনে আছে 1 বছরে একবারের বেশি দুবারের, কথাটা সত্যি, কিন্তু এটা কিন্তু একবারই করা হয়েছে, এটা 2 ধাপে কার্যকর হয়েছে। যেমন রেগুলেটরি কমিশন একটা হিয়ারিং করেছে, একটা অর্ডারে কার্যকর করেছে 2 ধাপে, এটা জনগণের সুবিধার জন্য, এটা আইনের কোনো ব্যর্থ হয়নি। আর এলপিজির বিষয়টা হচ্ছে ভারতের যে উদাহরণটা দিলেন এটা খুবই ভালো উদাহরণ, কিন্তু আমাদের কিন্তু ওই সেজন্যই কিন্তু পৃথিবীতে আপনার এনার্জি পলিসির একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ফুয়েল অ্যান্ড ডাইভার্সিফিকেশন অফ সোর্সেস। এবং এই ডাইভার্সিফিকেশন অর্থাৎ একটা সাস্টেনেবল এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য আপনাকে কিছু টুল ইউজ করতে হবে। প্রাইসিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টুল। জনগণ কিন্তু, আপনি যদি যেমন যখন গ্যাস দেওয়া হয়েছিল মানুষ কিন্তু অনেকে গ্যাস নিতে চায়নি, একসময় অনেকে বাধ্য করা হয়েছিল। আর প্রাইসিংটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট টুল, এটা দিয়ে কিন্তু আপনি কনজিউমারকে ইনফ্লুয়েন্স করতে পারবেন টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন টু আদার ফুয়েল। এখন যেখানে সীমিত সম্পদ, এটা আমি অবশ্যই অনৈতিক যে কাউকে বাধ্য করা, কিন্তু যেহেতু সম্পদটা সীমিত, এটার মালিক রাষ্ট্র, আর সত্যিকার অর্থে কি ডাইরেক্ট অ্যাক্সেস আমরা অনেক স্টাডি করে দেখেছি, নট মোর দেন 8 to 10%, অর্থাৎ গ্যাসের ডাইরেক্ট কনজিউমার, এবং ইনডাইরেক্ট কনজিউমার তো সমগ্র জাতি। কিন্তু এটা যেমন প্রফেসর নুরুল ইসলাম একটা কথা হিয়ারিং, আমি আজকে সমস্ত ইয়েগুলো প্রসিডিংসগুলো পড়ছিলাম, হিয়ারিং উনি একটা কথা বলেছিলেন, যেখানে একটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। গ্যাসের ভোক্তা স্বার্থ এটা একটা বিষয়, আরেকটা হচ্ছে জাতীয় স্বার্থ। এই যে টাকাটা, এই টাকাটা কোথায় যাচ্ছে? পেট্রোবাংলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আপনি জানেন, এবং এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সেই জাতি যে বঙ্গবন্ধুর মৃত্যুর মাত্র 6 দিন আগে 5টা গ্যাস ফিল্ডকে ন্যাশনালাইজ করেছিলেন। মাত্র 17.8 কোটি টাকায় যে গ্যাস কেনা, মানে 5টা ফিল্ড কেনা হয়েছিল। আপনি নাম শুনলে বাংলাদেশ সবচেয়ে বড় ফিল্ডগুলো তিতাস, বাখরাবাদ, রশিদপুর, কৈলাসটিলা, হরিপুর, এই 5টা গ্যাস ফিল্ড, এবং সাবসিডাস রেটে 1,65,000 কোটি টাকা যার দাম, সেটা মাত্র বঙ্গবন্ধু মৃত্যুর 6 দিন আগে ন্যাশনালাইজ করেছিলেন এই গ্যাস ফিল্ড। আজকে সেই আমরা এত বছর বাংলাদেশের অর্থনীতি, সাধারণ মানুষ এই অর্থনীতি জেগে উঠেছে কিন্তু এই গ্যাস দিয়ে। সেই গ্যাসের কিন্তু প্রপার একটা অপটিমাম ইউটিলাইজেশন দরকার আছে। এই গ্যাসের লাইফ লাইন যদি আপনি বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে বিকল্প জ্বালানি যেতে হবে, আমাদের এলএনজি যেতে হবে। আপনি খেয়াল করেন জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, এই 3টা দেশ, তার যে টোটাল ন্যাশনাল ফুয়েল মিক্স 1/3 আসে এলএনজি থেকে, 1/3 কোল, আর বাকিটা হচ্ছে আপনার নিউক্লিয়ার। জাপানের কোনো নিজস্ব ফসিল ফুয়েল নাই, কয়লা নাই, গ্যাস নাই, কিছু নাই, ইম্পোর্টেড। এখন আমাদেরকে কিন্তু প্র্যাগমেটিক জায়গায়, আমাদের সম্মানিত কমরেড খালিকুজ্জামান সাহেব যেটা যৌক্তিক কথা বলেছেন যে আমাদের গ্যাসের কি অবস্থা। হ্যাঁ, অবশ্যই অনশোর এবং অফশোরে আমাদের অ্যাগ্রেসিভ এক্সপ্লোরেশন দরকার হবে, কিন্তু সেটা রেজাল্টটা পেতে পেতে অনেক বছর লাগবে। কিন্তু ইকোনমিক্সে নেট প্রেজেন্ট ভ্যালু বলতে আমার আজকে অর্থনীতিকে, আমাদের জিডিপি গ্রোথ, এটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার আপনার এনার্জি দরকার, সেটা আমি কোথায় পাবো? সেই জন্য আমাকে ডাইভার্সিফিকেশন যেতে হচ্ছে। ক্রস বর্ডার পাওয়ার ট্রিট একটা অন্যতম, এলএনজি আমরা আনছি, কোল বেসড অনেকগুলো বেসড লোড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, মেগা প্রজেক্ট। তারপরে আমাদের অনশোরের গ্যাস যেটা আছে, অফশোরে এক্সপ্লোরেশনের কাজ হচ্ছে। এখন এলএনজি সামনে চলে আসছে, আর আরেকটা ডাইভার্সিফিকেশন এলপিজি, এই সমস্ত আপনার রান্নাবাড়ার গ্যাস থেকে শুরু করে ছোটখাটো মিল কলকারখানার জন্য এলপিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এগ্রি উইথ প্রফেসর শামসুল আলম। তো আমাদের কিন্তু ওই এলপিজির জায়গাটা কিন্তু হাত দিতে হবে, এবং সেভাবে কিন্তু সরকার কাজ করছে। এলপিজিটাকে ওপেন করে দিচ্ছে, বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রাইভেট সেক্টরে এগিয়ে আছে। সরকার একার পক্ষে এলপিজি সেক্টরে ইনভেস্টমেন্ট করা সম্ভব না। এখন এই যে এলএনজিতে আমরা যাচ্ছি, খেয়াল করেন এলএনজি মার্কেটে আপনার অলমোস্ট 78% এলএনজির কন্ট্রাক্টগুলো হচ্ছে লিঙ্ক টু অয়েল প্রাইস, অর্থাৎ এলএনজি প্রাইস এখন কম, এটা বাড়তে পারে। এই জায়গাটাতে এই জন্য সরকার, এই যে রেগুলেটরি কমিশনের একটা দায়িত্ব আছে যে আমরা পর্যায়ক্রমে এই প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি গ্যাসের প্রাইস, এবং সরকার ইমিডিয়েটলি 2টো এলএনজি প্রজেক্ট হচ্ছে, একটা প্রায় অলমোস্ট ফাইনালাইজড হয়ে যাচ্ছে। আপনার মহেশখালী থেকে আনোয়ারা 91 কিলোমিটার পাইপলাইনের কাজ প্রায় শেষ। ন্যাশনাল গ্রিডে আপনার এলএনজি ইনজেক্ট করা হবে, পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে। এবং মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন যে 2018 পর কিন্তু
গ্যাসের সংকট কমে যাবে। এবং এটা আসলে এটা প্র্যাগমেটিক জায়গা থেকে কিন্তু আমরা জিনিসটা বলছি। তো এই জন্য কিন্তু একটা ডিসিপ্লিন দরকার, আর্থিক শৃঙ্খলা দরকার। আমি পাকিস্তানের মডেল যদি একটা মানে ন্যারো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা এটা দাম বাড়াবো না, হইচই করবো, তাহলে কিন্তু এই পুরো অর্থনীতি আপনি খেয়াল করেন আমাদের ইস্টার্ন পার্ট বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়েছে এটা কিন্তু গ্যাস বেসড। সুতরাং গ্যাসের যে সাপ্লাই সেটাকে কন্টিনিউ রাখতে হবে, এটা এর কন্টিনিউটি দরকার হবে। তো এই জন্য কিন্তু আপনার আর যতটুকু খেয়াল করেন যেটা আমরা একদম আমাদের হাতে একদম সময় নেই, এখন 3 মিনিট সময় আছে, আমরা সময় ভাগাভাগি করে 1 মিনিট করে ভাগ করে নিই। অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, আপনার জন্য 1 মিনিট সময়। আমার কথা একটি যে গ্যাস খাত যখনই যত দেরিতেই আসুক যখনই আসুক সবসময় এই গ্যাস খাত লাভে ছিল, এটা বিআরসির গণশুনানিতে এস্টাবলিশড হয়েছে। আজকে হঠাৎ করে 2 টাকার যে ঘাটতি নিয়ে আসা হয়েছে, এখান থেকে যেখানে 81% অর্থ সরকার বিভিন্নভাবে নিজের হাতে নিয়ে যায়, যে দৃষ্টান্ত বিশ্বে কোথাও পাওয়া যাবে না। এইভাবে গ্যাস খাতের দাম বৃদ্ধি করে আবার উল্টা দিকে আমি গ্যাসের চাহিদা মাফিক এক্সপানশন না করে, কানেকশন না দিয়ে, অপরিকল্পিত দিয়ে চাহিদা ট্রিমেন্ডাসলি বাড়িয়ে একটা সংকট তৈরি করে, সেই সংকটের মাঝে গ্যাসের দাম বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা একদিকে সাপ্লাই সংকটে রেখেছে, আর একদিকে আমি প্রাইস বাড়িয়ে আর একটা সংকট ইনভাইট করেছি। এইভাবে শৃঙ্খলা ব্যাপারটি যদি সরকারের নীতি হয়, তাহলে আমি মনে করব যে সামনে আমাদের আরও দুর্যোগ অবস্থা হচ্ছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে উদ্বেগের কারণ। এটাকে আমি শুভ উদ্যোগ হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি সরকারকে আবার ভেবে দেখতে বলবো যে কোনো কাজ জনকল্যাণ এবং জনস্বার্থ এবং জনসম্পৃক্ত এবং জন অভিপ্রায় যদি প্রতিফলন না ঘটে, তার সুফল কখনো সরকার পায়, দেশ পায়। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। জনাব কমরেড খালেকুজ্জামান, আপনার আমি যেহেতু সময় কম, আপনি বলছেন যে ওই মিটারের যে দর্শকটা করলো যে সেটা কেন করে না, কারণ কিছু জায়গায় দেখা যায় কিন্তু 1 মিনিট সময়। যে সেটা আমি বলছি, তাহলে এটা হয়ে গেল। আরটা যেমন ধরুন সক্ষমতার যে প্রশ্ন, পেট্রোনাস মালয়েশিয়ার 1948 সালে হয়েছিল, আমাদের পেট্রো বাংলা ওই সময় হয়েছিল, এখন তারা 12 নম্বরে আছে, এবং ভারতের ওএনজিসি 1956 সালে হয়েছিল, তারা 22 নম্বরে আছে। তারা শুধু নিজের দেশেরটা তোলে না, বাইরের দেশেও গিয়ে তুলে আনে। তাহলে আমরা কেন সে সক্ষমতা অর্জন করলাম না? এই প্রশ্নের জবাব তো শাসকদের দিতে দরকার। আর এই বৃদ্ধি মূল্যবৃদ্ধি শুধু গ্যাসের দাম বাড়তেছে তা তো না, এর সঙ্গে আপনার বিদ্যুতের দাম বাড়বে, পরিবহনের ভাড়া বাড়বে, এবং ভোগ্য পণ্যের দাম বাড়বে, শিল্পজাত পণ্যের দাম বাড়বে, এক কথায় জীবনযাত্রার ব্যয় বহুগুণ। এখানে গ্যাসে 22% দাম বাড়ানো মানে কোনো পণ্য দেখা যাবে যে 30-40% বেড়ে গেছে, মানুষের আয় কি সেটা বেড়েছে? ফলে জনজীবনে মহা দুর্ভোগ সেটা কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। আর সর্বশেষ বলি, আমাদের পরিকল্পনা মন্ত্রীর একটা কথা বলে শেষ করি। উনি বলছেন গ্যাস এবং বিদ্যুতের বাড়তি দামে আমাদের অভ্যস্ত হতে হবে, কম দাম দেওয়া হয় বলে বিশ্বব্যাংকে আমাদের বকাবকি করে। এক বিশ্বব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করতেছেন, আর বিশ্বব্যাংকের বকাবকির ভয়ে আমাদের এখন গ্যাস আর বিদ্যুতের দাম বাড়াবেন। ফলে এই বিষয়গুলি আর বাকি যে সময় থাকলে আমি বলতাম যে গ্যাসের আমাদের সম্ভাবনা 30 বছরে গ্যাসের সংকট হবে না। এই সমস্ত ভুয়া কথা বলে মানুষকে ভয় দেখানোর দরকার নেই। আর এটা যে বিকল্প এনার্জি রিসোর্সের জন্য সেটা আমরা করতে পারবো না তা না। ফলে কিন্তু এখন যে কথাটা আছে যে একবার যখন আমরা গ্যাস বিক্রি করার দরকার হয় তখন বলি যে ভাসে এর মধ্যে, আবার যখন দেখা যায় দেশি বিদেশি লুটেরাদের স্বার্থ রক্ষা করব তখন এসে বলে যে হ্যাঁ আমাদের গ্যাস নেই, সব শেষ হয়ে যাইতেছে। কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা বলে তখন আসলে এই লাভ মুনাফার অঙ্ক ভারী করার জন্য একটা সৃষ্টি করা, এটা এই কথাই শেষ। যখন এই প্রশ্ন যেটা বলছি আমরা, উনি যেটা বললেন সেটা ঠিক, যদি মিটার দিত তাহলে সেখানে দেখা যেত আসলে 300 টাকার গ্যাস আমি 600 টাকা নিতেছি, তারপরে আবার বাড়তি দিতেছি। ফলে আমরা এখন এই জন্যই আমরা এই কর্মসূচি দিয়েছি, এবং আমরা মনে করি সারা দেশের মানুষ শেষ করি। আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। জনাব সেলিম মাহমুদ, 1 মিনিট। আমি যে সংখ্যার কথা কমরেড খালেক বলছে, আমি একটু অ্যাড্রেস করি যে বিআরসি টেকনিক্যাল টিম স্টাডি করে দেখেছে বিদ্যুতে এর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ বিদ্যুতে ইম্প্যাক্ট হচ্ছে মাত্র 6 পয়সা। আমাদের লাস্ট বিদ্যুতের যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল সেখানে রিটেল কোম্পানিগুলো 10 পয়সা অ্যাবজর্ব করেছে। সুতরাং এখানে 6 পয়সা 300 কোটি টাকা তারপর বাড়বে। এটা এর জন্য বিদ্যুৎ ইয়ে করবে। আর যেহেতু তেলের দাম কমেছে সুতরাং ওই দিক দিয়ে মিনিমাইজ হবে। সুতরাং আর ক্যাপটিভে এখানে আমরা যে দেখেছি যে আপনার অন্যান্য অর্থাৎ গ্রিডের যে বিদ্যুৎ যারা নেয় তাদের ট্যাক্স ভ্যাট 8 টাকার উপরে পড়ে, আর এর বাড়ানোর পরে প্রথম দফায় 4 টাকা 8 পয়সা প্রাইস পড়ছে, দ্বিতীয় দফায় জুনের পর থেকে 4 টাকা 29 পয়সা, অলমোস্ট হাফ ওটা। তারপরেও কারণ এটাকে তো একটা প্রতিযোগিতার সক্ষমতার দরকার আছে, একটা আপনি যে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করেন, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। তারপরে আপনার শিল্পে টোটাল আমরা আমাদের টেকনিক্যাল টিম স্টাডি করে দেখেছে
লেস দেন 4% হচ্ছে শিল্পে এই প্রাইমারি ফুয়েলের প্রাইস। এখানে এই যতটুকু শিল্পে বাড়ানো হয়েছে 15%, তার ইম্প্যাক্ট হচ্ছে লেস দেন 1%। এটা আমাদের ইয়েতে। তারপরে যেই আপনার অন্যান্য খাতে আমাদের টেকনিক্যাল টিম স্টাডি করে দেখেছে, সারের কথা বলছি, সারে শুধুমাত্র একটা কোম্পানি আপনার যে আপনার যমুনা ঘোড়াশাল একমাত্র ক্ষতিতে আছে এমনি আগে থেকেই। ঘোড়াশাল ছাড়া কোনো কোম্পানি, কোনো সরকারি সার কারখানা ক্ষতিতে থাকবে না, সবাই ক্ষতি। কিছু ধরুন 1-2 কোটি টাকা তাদের লাভ কমবে, সব প্রত্যেকটা এখানে স্ট্যাটিস্টিক্স আছে। অর্থাৎ এখানে সারে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, বিদ্যুতে পড়বে না, ক্যাপটিভ পড়বে না, শিল্পে পড়বে না। সিএনজির বিষয়টা, সিএনজির যে অর্থাৎ ডিজেলের সাথে ডিফারেন্স ছিল আগে 46%, এখন এটা মার্চে পড়বে 41%, ইয়েতে 36%, অর্থাৎ ডিজেলের যে কম্পিটিটিভনেস কম, 36% সাশ্রয়, যে 46% সাশ্রয় ছিল এখন সেটা দাঁড়াবে জুনের পরে 36%। এখন সেটাকে যদি আমাদের সত্যিকার অর্থে নিজে আমরা যদি সবাই সচেতন হই, সমাজের সবার দায়বদ্ধ আছে, তাহলে কিন্তু রিটেল লেভেলে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে সেগুলো অ্যাড্রেস করা সম্ভব। শেষ করতে হবে। আপনি আর এক বাক্যে শেষ করেন। একদম এই যে সিদ্ধান্ত যেটা হলো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দু ধরনের, একটা হচ্ছে অ্যাপ্রুভাল বেসড ডিসিশন, একটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন বেসড ডিসিশন। এই যে ডিসিশনটা হয়েছে এটা কিন্তু পাবলিক পার্টিসিপেশন বেসড ডিসিশন। স্টেক হোল্ডারদের ওনাদের মতো সবাইকে নিয়ে কিন্তু আলাপ আলোচনা করে, গবেষকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং সেটা কোনো চাপানো সিদ্ধান্ত না। জি, অতিথিদের অনেক ধন্যবাদ। আগামীকাল একই সময় আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।